সকালে ঘুম থেকে ওঠার পর চোখ মেলে দেখি সোমা গোসল করে চুল শুকাচ্ছে। হঠাৎ খেয়াল করে দেখলাম সোমার কোমরের নিচে পড়া চুল কেটে ছোট করে ফেলেছে। ভাবলাম নিজের চোখের ভুল হয়তো। চোখ কচলে ভালো করে তাকিয়ে দেখি সত্যি ও চুল কেটে ছোট করে ফেলেছে। সোমাকে ডাক দিলাম, সোমা শোনো। সোমা বলল, হুম, বলো। তুমি কি চুল কেটে ফেলেছো? আজ দুদিন হলো, তুমি আজ খেয়াল করেছো? ওহ, তুমি তো অনেক ব্যস্ত মানুষ, এইসব খেয়াল করার টাইম কই তোমার? আমি বললাম, হে আলি ছাড়ো, চুল কেটেছো কেন? তুমি জানো না তোমার চুলের প্রেমেই আমি আগে পড়েছিলাম? তোমার চুলের ঘ্রাণ আমাকে কতটা মুগ্ধ করতো, ভুলে গেছো তুমি? সময় একটু অভিমানী সুরেই বলে, হুম, সেটা পুরনো কথা। নতুন কথা হলো, লাস্ট কবে তুমি আমার হাত দিয়েছো বা ঘ্রাণ নিয়েছো মনে আছে তোমার? কবে আমাকে নিয়ে বাহিরে একটু ঘুরতে গেছো? কবে একটা রেস্তোরাঁয় আমাকে নিয়ে খেয়েছো? কবে আমার পছন্দের ফুচকা খাইয়েছো মনে আছে তোমার? কবে রিকশায় করে আমার হাত ধরে ঘুরেছো সেটাও ভুলে গেছো তুমি। অথচ একার সময় মাইলের পর মাইল রিকশায় করে দুজন দুজনের হাতটা ধরেই ঘুরেছি, যা এখন শুধুই স্মৃতি। আগের মতো কিছুই নেই, না তুমি না তোমার ভালোবাসা। এখন মনে হয় দুজন দুজনের প্রয়োজন মাত্র। সোমার কথাগুলোতে অনেক অভিমানী সুর, চোখের কোণে জমে আছে জল। সোমাকে কাছে রাখলাম, এদিকে এসো। না, আমার কাজ আছে, তোমাকে নাস্তা দিতে হবে। তাছাড়া বাবু উঠে গেলে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারবো না। আমি বললাম, তোমার এত কাজ কিসের, বুয়া আছে না? তোমার দেখি বাসার কোনো কিছুতেই মন নেই, তুমি জানো না আজ প্রায় 1 মাস বুয়া নেই? আমি অবাক সুরে বলি, বুয়া নেই মানে? আজব, তুমি ভুলে গেছো ওর ছেলেটার অসুখ হলো, পরে ছেলেকে দেখতে বাড়িতে গেল। আমি বললাম, হুম, এখনো আসেনি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, আবার ওকে ডাক দিয়ে বলি, আরে আসো তো। আমার নাস্তা লাগবে না, তুমি শোনো। এই বলে এক টান দিয়ে খাটের ওপর বসাই, দুটো হাত মুষ্টি করে ধরি। অনুভব করি আগের মতো হাতের মোলায়েম ভাব নেই, কেমন যেন রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। নিজেকে অপরাধী মনে হলো। একটা ছোট্ট বেবিকে নিয়ে সারাটা দিন কাজ করা, আবার বেবি সামলানো কেমন করে পসিবল? তাই তো চেহারাটা একদম শুকনা লাগছে। কেমন বদলে গেছে আমার বউটা। আলতো করে বুকে ছড়িয়ে ধরে বলি, তুমি অনেক বদলে গেছো সোমা। হুম, আর এই বদলে যাওয়ার জন্য তুমি দায়ী। আমি বললাম, আমি? হুম, তুমি। আমি বললাম, আচ্ছা বলো, চুলগুলো কেটেছে কেন? আসলে সারাদিন কাজ আর বেবিকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে চুলের যত্ন করাই হয় না। বড় চুলে ঝামেলা বেশি, তাছাড়া তো ঘন আর লম্বা চুলে তেল শ্যাম্পু দুটোই বেশি লাগে। তাই সবকিছু চিন্তা করেই কেটে ফেলেছি চুল। মনে পড়লো সোমর সপ্তাহখানেক আগে আমাকে তেল শ্যাম্পু দুটোই আনার জন্য বলেছিল। আমি ভুলেই গিয়েছিলাম। আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সোমা কিচেনের দিকে চলে গেল। চিন্তা করলাম, আসলেই তো তাই সময় ঠিক বলছে। আমি কেন এমন হয়ে গেলাম? বিছানায় বসে নিজের অতীতে ডুবে গেলাম, হারিয়ে গেলাম সোনালী অতীতে। অনেক শখ করে, অনেক ভালোবেসে সোমাকে বিয়ে করে মোটামুটি পরিবারের অমতি। মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করিনি বলে সোমার ভাগ্যে কখনো শ্বশুর বাড়ির আদর জোটেনি। উচ্চ শিক্ষিতা স্মার্ট সুশীল মেয়েটি আমার ঘরে এসে কবে যে 8-10টা মেয়ের মতো নিজেকে মানিয়ে নিয়েছে আমি বুঝতেই পারিনি। কখনো উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ বিলাসী ছিল না সোমা। সব ছেড়ে সবাইকে ফেলে আমার সাথে যে মেয়েটি আমার সংসার আর আমার সন্তানের পিছনে দিনরাত গাধার মতো খেতে মরছে, তাকে সামান্য সময়টুকুও দিতে পারিনি। আমি এসব ভাবছিলাম। আমি আর আমার ভাবনার অবসান ঘটে সোমার ডাকে। কি হলো? আমার নাস্তা রেডি, তুমি এখনো রেডি হওনি? অফিসের জন্য লেট হয়ে যাবে তো। তুমি তো এমন করো না কখনো। কি হলো, উঠো জলদি। আমি সবকিছু এগিয়ে দিচ্ছি, তুমি ছটপট রেডি হয়ে নাও। আমি বিছানায় বসেই রইলাম আর সোমার কথাগুলো শুনছিলাম। কতটা আর্টিফিশিয়াল হয়ে গেছে সোমা। তবে ওর এতটাকে আমার মাঝে কোনো রিয়াকশন না দেখে রেগে যায় সোমা। আমি আবারও ওর হাত ধরে খাটে বসিয়ে বলি, আজ যাব না অফিসে। মানে? আমি বললাম, মানে খুব সোজা, আমার আজ ভালো লাগছে না। সোমা আমার কপালে গালে হাত দিয়ে বলে, না তো, জ্বর টর তো নাই তাহলে? আমি বললাম, এমনি ভালো লাগছে না। এই বলে শুয়ে পড়ি আবার। দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। সোমা সারাদিনই ব্যস্ত, এই কাজ সেই কাজ। তারপর বেবিটাকে সময় দেওয়া, ওর যত্ন করা, একটু সময়ও নিজের জন্য রাখে না মেয়েটা। আজ সেটাই খেয়াল করলাম। অন্যান্য ছুটির দিনেও বাসায় থাকি, তবে হয়তো টিভি দেখি বা মোবাইল দেখি ব্যস্ত থাকি, বা অফিসিয়াল কাজে। তবে আজ খেয়াল করলাম
বিকেলে একটু বাইরে যাই একটা প্রয়োজনে। বাসায় ফিরি সন্ধ্যার দিকে। বাসায় ফিরে দেখি সোমা বেবিকে খাওয়াচ্ছে। সোমাকে বললাম, বাবুকে খাওয়ানোর পর ঘরে এসো, কথা আছে। আচ্ছা। সোমা যখন ঘরে এলো, বেবি ঘুমিয়ে পড়েছে। ততক্ষণে ওকে শোয়ানোর পর সোমা বলে, বলো কি বলবা। আমি ওর সামনে একটা লাল শাড়ি, 2 ডজন কাচের লাল চুড়ি আর বেলি ফুলের মালা দিয়ে বললাম, এগুলো পরে আসো। আজ যতক্ষণ মন চায় আমি রিক্সায় ঘুরবো, তোমার পছন্দের ফুচকা খাবো, লেকের পাশে হাত ধরে হাঁটবো, আর লেট নাইট বাড়ি ফিরবো ঠিক আগের মতো। তবে একটা পার্থক্য থাকবে। কি পার্থক্য? আমাদের বেবি, আগে আমরা 2জন ছিলাম আর আজ 3জন। আর একটা কথা। বলো কি? আমি বললাম, এখন থেকে সপ্তাহের একটা দিন তোমার আর আমাদের বেবির জন্য বরাদ্দ। সেই দিন কোনো কাজ থাকবে না, না তোমার না আমার, কারণ সেই দিনটা থাকবে আমাদের। সুমা আমাকে জড়িয়ে ধরলো। ওর মুখ থেকে মনে হচ্ছিল ঠিক এমনই কিছু ওর মনে পুষে রেখেছিল কল্পনায়, যা আজ বাস্তবে পরিণত হলো। সুমা শাড়ি চুড়ি পরে এলো, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল। অনেক সুন্দর লাগছে সুমাকে। এসেই লজ্জায় আমাকে জড়িয়ে ধরলো। কি যে এক শান্তি অনুভব করলাম তা বোঝাতে পারবো না। মনে মনে নিজেকে গালি দিলাম, শালা এমন একটা বউকে কেমন করে ভুলে অন্যমনা হয়ে গেলাম। বউ হলো যত্ন, আদর আর ভালোবাসার পাত্র। যত যত্ন আর ভালোবাসা পাবে, ততই তার মাঝের ভালোবাসাকে নিংড়ে নেওয়া যাবে। একটা মেয়ের খুব বেশি চাওয়া না, আমরা ভুল না হলে এটাই সত্যি যে স্বামীর হৃদয় নিংড়ানো ভালোবাসা আর কেয়ারের প্রতি প্রতিটা মেয়ের প্রধান ও অন্যতম চাওয়া। বেঁচে থাকার তাগিদে ভালো থাকার পেছনে আমাদের বাহিরে নানান কাজে ব্যস্ত থাকতে হয়। যদিও সেটা সংসারের প্রয়োজনে, তবুও সংসারের আসল মানুষটাকে বাদ দিয়ে নয়। ওকে ভালো রাখতে নিজেকে বাহিরের কাজে ব্যস্ত করে ফেলেছি, এমন ভাবে যে ওর দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত হয়নি আমার। তবে আর এমন হবে না। আমরা চাই করি বেলা শেষে আমাদের ঠিকানা একটাই, আমাদের শান্তির ঘর। আর যেই ঘরের ঘরণী আমাদের সহধর্মিণী। মনে মনে নিজের সাথে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে ভালোবাসার কমতি হবে না কোনোদিন। সময় এটা আমার প্রতিজ্ঞা। সোমা আর বেবিকে নিয়ে বের হয়ে গেলাম অচেনা শহরের অতি চেনা মানুষটাকে সাথে নিয়ে। এভাবেই এই দুষ্ট মিষ্টি গল্পে সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না যেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।